কি হয় যখন নিরাপদ আশ্রয়স্থল নিজেই ঝড়ের মধ্যে পড়ে যায়? সোনা মানে যে অ্যাসেটটাকে সবাই স্থিতিশীলতার প্রতীক বলে মনে করে, গত ১০ বছরের মধ্যে তার সবচেয়ে খারাপ একটা সপ্তাহ পার করল। চলুন আজকের এই বিশ্লেষণে আমরা খুঁজে বের করি ঠিক কী কারণে এই মূল্যবান ধাতুটির দাম এভাবে পড়ে গেল। সংখ্যাটা একবার দেখুন, মাত্র এক সপ্তাহে সোনার দাম পড়েছে 9.6%। হ্যাঁ, ঠিকই শুনছেন, এমনটা শেষবার দেখা গিয়েছিল সেই ২০০৮ সালের অর্থনৈতিক সংকটের সময়। মানে বুঝতেই পারছেন ধাক্কাটা কতটা জোরালো ছিল। তো আসল প্রশ্নটা হলো, হঠাৎ করে এমন কি ঘটল? সোনার মতো একটা কঠিন সম্পদের ভিত কিভাবে এতটা নড়ে গেল? চলুন আমরা একটু গোয়েন্দার মতো করে সূত্রগুলো খুঁজে দেখি। আমাদের এই তদন্তে আমরা প্রথমে নজর দেব প্রধান সন্দেহভাজনদের দিকে, মানে কোন কোন ফ্যাক্টরগুলো মিলে সোনার এই পতনটা ঘটালো। আমাদের তালিকার প্রথম সন্দেহভাজন হল বিশ্বের বড় বড় সেন্ট্রাল ব্যাঙ্কগুলো। যেমন ধরুন আমেরিকার ফেডারেল রিজার্ভ বা ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাঙ্ক। তারা ইশারা দিচ্ছে যে মুদ্রাস্ফীতি কমানোর জন্য তারা সুদের হার বাড়াতে পারে, আর যখনই সুদের হার বাড়ে সোনার মতো অ্যাসেটের ওপর তার একটা সরাসরি প্রভাব পড়ে। এই চার্টটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, সরকারি বন্ড থেকে আয় বা যাকে বলে ইল্ড, সেটা কিভাবে রকেটের মতো ওপরে উঠছে। এখন আপনি ভাবুন, একদিকে আছে সোনা, যেটা ধরে রাখলে কোনো সুদ পাওয়া যায় না, আর অন্যদিকে আছে সরকারি বন্ড, যেখান থেকে ভালো আর নিশ্চিত রিটার্ন আসছে। বিনিয়োগকারীরা তো সেটাই বেছে নেবে, তাই না? ঠিক এটাই হয়েছে, অনেকেই সোনা বেছে বন্ড কেনা শুরু করেছে। এটাকে অনেকটা ডমিনো এফেক্টের মতো ভাবতে পারেন। সোনার দাম যখন একটা নির্দিষ্ট মনস্তাত্ত্বিক লেভেলের নিচে নেমে গেল, তখন যেন একটা আতঙ্ক ছড়িয়ে পড়ল, আর সাথে সাথে অটোমেটেড ট্রেডিং সিস্টেমগুলো অ্যাক্টিভ হয়ে গেল, আর যারা অল্প লাভে ছিল তারাও লাভ তুলে নিতে শুরু করল। সব মিলিয়ে বিক্রির একটা ঢেউ তৈরি হলো, যা দামকে আরও নিচের দিকে ঠেলে দিল। এর সাথে যোগ করুন আরও কয়েকটা জিনিস: অর্থনৈতিক মন্দার ভয়, ভূ রাজনৈতিক উত্তেজনা, আর সবকিছুর উপরে বাজারের নগদ টাকার জন্য একটা হাহাকার। সব মিলিয়ে একটা পারফেক্ট স্টর্ম তৈরি হয়েছিল। সবাই তখন অন্য সবকিছু বিক্রি করে শুধু ক্যাশ টাকা হাতে রাখতে চাইছিল, ঠিক যেমনটা আমরা ২০০৮ আর ২০২০ সালের সংকটের সময় দেখেছিলাম। কিন্তু এখানেই গল্পের শেষ না। যদি আমরা একটু ভালোভাবে দেখি যে কারা সোনা কিনছিল আর কারা বিক্রি করছিল, তাহলে আমরা দেখব যে পুরো বিশ্ব কিন্তু একদিকে ছিল না, ছবিটা বেশ বিভক্ত ছিল। এই চার্টটা একটা দারুণ গল্প বলছে। দেখুন, একদিকে উত্তর আমেরিকা আর ইউরোপের বিনিয়োগকারীরা পাগলের মতো সোনা বিক্রি করে চলেছে, কিন্তু অন্যদিকে এশিয়ার, বিশেষ করে চীনের বিনিয়োগকারীরা কিন্তু ঠিকই সোনা কিনছিল। তার মানে এই আতঙ্কটা কিন্তু বিশ্বজুড়ে সবার মধ্যে ছড়ায়নি। এই গ্রাফটা হলো অনেকটা পোস্টমর্টেম রিপোর্টের মতো। এটা দেখাচ্ছে যে সোনার দামের ওপর কোন কোন ফ্যাক্টর কতটা প্রভাব ফেলেছে। আর এখান থেকে একটা জিনিস একদম পরিষ্কার, এই সপ্তাহের সবচেয়ে বড় ভিলেন ছিল নেগেটিভ মোমেন্টাম। মানে একবার পতন শুরু হওয়ার পর সেই পতনটাই আরও পতনের জন্ম দিয়েছে। আচ্ছা, সোনা তো আর একা নয়। এই যে এত বড় একটা ঝড় বয়ে গেল, সেই সময়ে শেয়ার বাজার বা ক্রিপ্টোকারেন্সির মতো অন্যান্য অ্যাসেটগুলো কেমন পারফর্ম করল? চলুন এবার সেই তুলনাটা একটু দেখি। এই চার্টটাকে একটা অ্যাসেটগুলোর সাপ্তাহিক রিপোর্ট কার্ড বলতে পারেন। এটা আমাদের এক নজরে দেখিয়ে দিচ্ছে যে এই ঝড়ের মধ্যে কে কতটা ক্ষতির শিকার হয়েছে আর কেই বা মোটামুটি টিকে থাকতে পেরেছে। এখানে দেখুন, সোনার পতন হয়েছে সবচেয়ে বেশি, প্রায় ১০%, যেখানে স্টক মার্কেট বা বিটকয়েনের পতনও কিন্তু এতটা ভয়াবহ ছিল না। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো তেলের দাম। কনকব নিয়ে উদ্বেগের কারণে তেলের দাম প্রায় স্থিতিশীলই ছিল। মানে সব অ্যাসেট কিন্তু এই ঝড়ে একইভাবে ডুবেনি। এত বড় একটা পতনের পর সবার মনে এখন একটাই প্রশ্ন, এরপর কি হবে? সোনা কি আরও পড়বে, নাকি এখান থেকে ঘুরে দাঁড়াবে? চলুন দেখি বিশেষজ্ঞরা কোন লেভেলগুলোর দিকে নজর রাখছেন। এই চার্টটা সোনার জন্য একটা সম্ভাব্য সেফটি নেট বা সাপোর্ট জোন দেখাচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন দাম যদি এই ৪,০৯০ থেকে $৪,০৬৬ রেঞ্জে নেমে আসে, তাহলে একটা বড় সম্ভাবনা আছে যে অনেক ক্রেতা আবার বাজারে ফিরবে, আর সেটা হয়তো দামের পতনটাকে থামিয়ে দিতে পারে। খুব সহজ ভাষায় বললে এই সাপোর্ট লেভেলটা হলো দামের জন্য একটা মেঝের মতো। আর এই নির্দিষ্ট লেভেলটা বেশ গুরুত্বপূর্ণ, কারণ এটা সোনার দীর্ঘমেয়াদী ২০০ দিনের গড় দামের কাছাকাছি। বাজারের যেন একটা স্মৃতিশক্তি আছে, আর ঐতিহাসিকভাবে দেখা গেছে যে এই ধরনের লেভেলগুলোকে বাজার সম্মান করে। তবে শেষ করার আগে চলুন একটু বড় পরিসরে ভাবি। এই রিপোর্টের একটা লাইন আমাদের মনে করিয়ে দিচ্ছে যে এই যে স্বল্পমেয়াদী একটা ধাক্কা সোনা খেল, তার মানে এই না যে এর গুরুত্ব কমে গেছে।
বিশ্বজুড়ে বিভিন্ন দেশের ঋণের বোঝা আর অর্থনৈতিক অনিশ্চয়তা কিন্তু এখনও কমেনি, আর এই ধরনের পরিস্থিতিতে কিন্তু নিরাপদ আশ্রয় হিসেবে সোনার আসল ভূমিকাটা সামনে আসে। আর এটাই আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। সোনার দামে আমরা যা দেখলাম তা কি শুধুই একটা সাময়িক ধাক্কা, নাকি সোনার প্রতি বিনিয়োগকারীদের দৃষ্টিভঙ্গিতে একটা বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত? এই প্রশ্নের উত্তরের ওপরেই হয়তো নির্ভর করছে এই প্রাচীন ধাতুটির ভবিষ্যৎ।